সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করব আজ 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার বঙ্গাব্দ। প্রাতে প্রার্থনান্তে আচার্যদেব বড় নাটমণ্ডপে পঠিত ৭০০ গ্রন্থের ৯১৮ নম্বর বাণীর সূত্রে বলছেন, ব্যক্তির বিশেষত্বই হচ্ছে ব্যক্তিত্ব। যারা মূর্খ তাদের বিশিষ্টতা এই যে তারা মূর্খ, ব্যক্তিত্বকেই পরিবেশে ছড়াবে। তাদের বাহ্যিক ও আভ্যন্তরীণ বিষয় কখনো ব্যালেন্সে থাকবে না। এদের গাইডিং কমপ্লেক্সেই হচ্ছে অহংকার। যীশুখ্রিস্টকে পাবলিকলি অত্যাচার করেছে, কিন্তু তিনি তখনও বলেছেন, ওরা জানে না কি করছে, ওদের ক্ষমা কর। নিজের দ্বারা থেকে সরেছেন না, এটাই হচ্ছে ব্যক্তিত্বের দৃঢ়তা। আর আমাদের তুমি থেকে তুইয়ে এলেই নিজত্ব থেকে সরে পড়ি, মাথা গরম করে কুকথা শুনিয়ে দিই। আত্মাম্ভরি যে, সে নিজের দিকটাই দেখবে। তাদের বাড়ি গাড়ি সব অসামঞ্জস্য রকমে বেড়ে বেড়ে যায়। মূঢ় মোহ ভ্রান্ত, তারা ভ্রান্ত সিদ্ধান্ত নেবেই। অহংকারের বিশাল বাটখারা পাল্লার এক দিকে রাখলে অপর দিকে তার চেয়ে কম কিছু মাপা যাবে। আমরা আমাদের পছন্দ মতো চলি সর্বদা, কিন্তু তার মধ্যে ঠাকুরকে কতটুকু ঢোকাতে পারছি সেটাই দেখার। কেউ সমালোচনা করলে ক্ষিপ্ত হচ্ছি নাকি ঠাকুর অনুযায়ী অ্যাক্ট করছি সেটাই দেখার। 1952 সালে বর্দার সিসি বর্দার বয়স তখন 42। কলকাতার সরজিদ্দার বাড়িতে কয়েকজনকে নিয়ে গেছেন। ফিরে এসে শোনেন তাদের কেউ সমালোচনা করে বলছে, সরজিদ্দার বাড়িতে আমরা কে কোথায় থাকলাম, বদ্দা তার খোঁজ না নিয়ে নিজের মতোই থাকলেন। এই সমালোচনায় তিনি পরবর্তীকালে যত জায়গায় বাচ্চা কাচ্চা নিয়ে গেছেন, আগে সবার থাকা খাওয়ার সুবন্দোবস্ত দেখে তারপরে নিজের ব্যবস্থা করতেন। ওই একটা সমালোচনা শুনে সেদিন ন্যাচারালি অ্যাকসেপ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করলেন। জ্ঞানী এটাই করে, চুপ করে শুনবে, নিজেকে অ্যাডজাস্ট করবে, আর মূর্খ পালাবে। প্রসঙ্গান্তরে বলছেন, এবার কলকাতায় যখন ছিলাম কোনো কাজ তো ছিল না, অঙ্ক নিয়ে বসলাম। হিসাব করে দেখলাম এবার আগামী স্নান উৎসবের দিন আমার বয়স হবে ঠাকুর 1946 সালে যে বয়সে এসেছিলেন সেই বয়সটা, একেবারে স্নান উৎসবের ওই দিনটাতেই। সাহসে একজনের নাম করে ওকে বলছি, তাহলে আমার আর 22 বছর থাকা। কে একজন 2-1 দিনের মধ্যে এসেছিলেন। তিনি বললেন, এখানের পরিবেশ বেশ শান্ত, মানুষগুলো বেশ দীপ্ত। আমি তাকে বলছি, আমাদের এখানে বয়সটা এক্সট্যান্ডেড, অন্যত্র গল্ফ মাঠে বল খেলার মতো। বল একবার মারল তো কোথায় গেল তার ঠিক ঠিকানা নাই, সে আর ফিরে আসবে না, গেল তো গেলই। আর এখানে চলে স্কোয়াশ খেলার মতো, বলটা দেয়ালে আটকে আবার ফিরে আসে। অপর এক বিষয়ে বলছেন, কাল ইছাপুর থেকে কয়েকজন এসে বলছে, মন্দিরের গেটের কাছে একজন নির্মাণ সামগ্রী রেখেছে। আমি তাদের বলেছি, তোমরা তো মনে দ্রোহ নিয়ে এখানে এসেছো, আগে এই দ্রোহটা মন থেকে নিষ্কাশন করো তো। তোমরা এখান থেকে প্যাকেটে প্যারা নিয়ে গিয়ে তাকে আর তার আত্মীয়দের দাও, তাহলে এটাই প্রেমের গল্প। তারপর সে সরাবে কি না সেটা পরের কথা, আগে তোমার মনের দ্রোহটা বের করো। অন্য প্রসঙ্গে কলম্বাসের ইন্ডিয়া আবিষ্কারের কাহিনী বলছেন। যখন আবিষ্কার করলেন তার এই উপলক্ষে একটা ফিস্টের আয়োজন হচ্ছে।
তাতে কয়েকজন বলছে, এটা আর এমন কি বেশি, আমরাও পারতাম। এটা তো আমরা স্পন্সর করলাম বলেই করতে পারলো। যখন হয়ে গেল তারপর বলছে আমরা পারতাম। যেমন একটা গল্প, একটা ডিমকে সোজা দাঁড় করাতে দেওয়া হলো, কেউ পারল না। একজন ডিমটাকে একটু ভেঙে দাঁড় করিয়ে দিল, তখন বলে এটা তো আমরাও পারি। হ্যাঁ পারো, কিন্তু একজন করার পর, তার আগে নয়। আজকের পঠিত সত্য অনুসরণের বাণীটি হলো, স্পষ্টভাষী হও কিন্তু মিষ্টিভাষী হও। ব্যাখ্যায় বলছেন স্পষ্ট অর্থাৎ পরিষ্কারভাবে, মিষ্ট অর্থাৎ মধুর। মধুর এর একটা অর্থ প্রিয় দর্শন, ভালো দেখা। মনের কথাটা পরিষ্কারভাবে বলো, কিন্তু সেটায় ভালো দেখার ভাব প্রকাশ করো। ভাষী ভাব থেকে ভাষা আসে। দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন, ঠাকুর বলেছেন ও কিন্তু তামকটা ভালো সাজে। কিভাবে ডিফেন্ড করছেন? তার একটা গুণের প্রতি ইন্ধন দিয়ে। ওই সূত্র ধরেই তাকে টেনে তুললেন। বলছেন, একটা শিশির বিন্দু যদি সূর্যকে প্রতিফলিত করতে পারে, তাহলে তুমি পারবে না কেন? দাবানলের প্রথম ইন্ধনটা ওই দুটো গাছের ঢালের ঘর্ষণ। আমি দ্বার ভাঙ্গা উৎসমে শুনলাম দীক্ষা একেবারেই কম হয়েছে। বললাম, এত কম দীক্ষা? একজনকে বললাম দীক্ষার জন্য লোক আনতে। বলে এই রাত্রিতে? বলি সিংহ তো রাত্রিবেলাই শিকার ধরে, দিনের বেলা কি ধরে? এই একটা কথা বলতেই সে বেরিয়ে গিয়ে দীক্ষার লোক জোগাড় করে ফেললো। পরের দিন অনেক লোক নিয়ে এসে দীক্ষা দেওয়ালো। স্পষ্টভাষীর উদাহরণ দিতে গিয়ে বলছেন, কাউকে স্পষ্ট কথায় বললাম তোমার এই ছ্যাঁচড়ামো কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। তারপরেই বললাম, এই যে তুমি এটা করছো, এতে পরিবেশ তোমার প্রতি একটা ভুল ধারণা নিচ্ছে, তাতে তোমার চলার পক্ষেই অসুবিধা হয়ে উঠবে। এটাই স্পষ্টভাষী হওয়া, কিন্তু মধুরভাষী হওয়া। প্রসঙ্গান্তরে তিনি তার একবার রাজস্থান ভ্রমণের একটি সরস কাহিনী বলছেন। একজন তার শখের লনে কাউকে পা দিতে দেয় না, পাহারা দিয়ে রাখে। কেউ পা দিলে গালাগালি করে। আমি তার কাছে গিয়ে প্রথমেই তার কপালের কাছে একটা আপ দেখে বলছি, ওটা কি, কি করে হলো? ওই এই কথায় সে এতই মুগ্ধ হলো যে আমি ওকে নিয়ে ওই লনে বসে পা ছড়িয়ে ওর সাথে ঘর সংসারের গল্প শুরু করলাম। তার জীবনে ব্যক্তিত্বের জেল্লা এবং বাক ও ব্যবহারের নিপুণ প্রয়োগে কাজ সমাধা করার কয়েকটি দৃষ্টান্ত সাহসেই ব্যক্ত করলেন আমাদের মাঝে। আমরাও বেশ উপভোগ করলাম তার এই অনন্য অনুপমতা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সত্যি খুব সুন্দর মধুর করে আমাদের তার প্রত্যেকটি কথায় বুঝিয়ে দিলেন কিভাবে মানুষের সাথে যাজন করতে হয়, কিভাবে মানুষের প্রত্যেকটি সুবিধা অসুবিধা কথা বলতে হয়, কিভাবে স্পষ্টভাষী হয়ে মিষ্টি কথা বলতে হয়, সবটাই সুন্দর করে আমাদের শিখিয়ে দিলেন। আজ ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।